সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাস। তো এই অধ্যায়ের গত ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তো চলো শুরু করি। আজকে আমরা পড়ব ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, অর্থাৎ আজকে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব যথাযথভাবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো দিন ডাউট থাকবে না। আমরা পরিষ্কারভাবে ইলেকট্রন বিন্যাসের যত নিয়ম আছে সব কিছু আমরা ডিটেলস থেকে শুরু করে শর্টকাট মেথডও আমরা আজকে শিখব। তার আগে তোমাদেরকে আমি একটি কথা বলে নিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা ঘন্টার আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমি নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড দেওয়া মাত্র তুমি নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, আমরা পড়েছিলাম বোরের পরমাণু মডেল গতদিন, তাই না? তো বোরের পরমাণু মডেলে কি ছিল? কক্ষপথের ধারণা ছিল, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল না, তাই না? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে একথা কিন্তু রাদারফোর্ড বলছিলেন, তবে ইলেকট্রনগুলো কেমনে, কোথায়, কিভাবে ঘুরবে এই কথা কিন্তু বলেননি। এটা কে কক্ষপথের ধারণা দিয়েছিলেন? কে? বোর। এবং তোমরা অষ্টম শ্রেণীতে শিখে আসছো যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলোকে বিন্যাস করা হতো এই সূত্র দ্বারা, 2n² সূত্র দ্বারা। তখন কিন্তু তোমরা বিস্তারিতভাবে এটার ব্যবহার জানতে পারোনি, তাই না? তো আমরা শিখেছি বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলে কি ছিল? নিউক্লিয়াসের চতুর্দিকে ছিল কক্ষপথ, বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রনগুলো ঘোরে। বোর এই কথা বলছিলেন, যেটা রাদারফোর্ডের ত্রুটি ছিল, তাই না? রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথের কোনো ধারণা ছিল না। এটাই হচ্ছে বোরের পরমাণু মডেলের সফলতা, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে থাকবে। অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে? ওই ইলেকট্রনের জন্য একটা কক্ষপথ অনুমোদন করা থাকবে, সেই কক্ষপথেই ওই ইলেকট্রনটাকে ঘুরতে হবে, ঠিক আছে? এই এনগুলো কি ছিল? বোর বলছিলেন এই এনগুলো হলো n = 1 প্রথম কক্ষপথ, মানে কক্ষপথগুলোকে তিনি এই যে এন দ্বারা প্রকাশ করেছিলেন, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষপথ ছিল সেই কক্ষপথগুলোকে প্রধান কক্ষপথ বা শক্তি স্তর বা কি বলা হয়, অরবিট, তাই না? এগুলো বলা হতো, তো শেল বলা হতো। তো এন এর মান 1 হলে আমরা কি পেতাম? ওই কক্ষপথকে কি বলতাম? কে শেল, তাই না? এন এর মান 2 হলে কি বলতাম? কে শেল, তারপরে কি বলতাম? এল শেল। তাহলে এভাবে চলে গেছিল। এন এর মান 3 হলে তারপরে কি? কে, এল, এম, এন, এভাবে যেত না? তাহলে প্রত্যেকটা কক্ষপথের একটা করে বিশেষ নাম ছিল। যে সাধারণভাবে কক্ষপথটাকে কি দিয়ে প্রকাশ করা হয়েছিল? এন দ্বারা। আরও বলা ছিল যে একটি কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা এই সূত্র দ্বারা নির্ণীত হবে। তার মানে একটা কক্ষপথে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো 2n² সূত্র দ্বারা। n = 1 হলে কি কক্ষপথ বলো তো? এটাকে প্রথম কক্ষপথ না? প্রথম কি কক্ষপথ? প্রথম প্রধান কক্ষপথ বা এটাকে কি বলা হয়? কে শেল, তাই না? কে শেল, যার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 × ওই যে 1² সমান কত বলো তো? 2 না? 2টি। তাহলে n = 4 হলে চতুর্থ কক্ষপথ, যা বা হলো এটাকে কি শেল বলে? কে, এল, এম, তারপরে কি আসবে? এন, যার ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 2 × 4² টি, বা কত? 4 × 16 × 32টি। এইভাবে চলবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা অষ্টম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতাম? এই 2n² সূত্র দিয়ে, তাই না? তখন আমরা কি করছিলাম? এই যে যেমন ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 2, 8, 8 কিভাবে হয়েছিল? প্রথম কক্ষপথে না? এটা কি n = 1 প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে, তৃতীয় কক্ষপথে। তাহলে কি ছিল? এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কয়টা? 8টা না? পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে এখানে কত ছিল? 1 না? আর এই যে দেখো 2, 8 আর 2 কত? 10। আর ইলেকট্রন সংখ্যা মোট কয়টি? 11টি। তাহলে 2, 8 আর 2, 10 আর 1 11টা, মানে বাকি যেটা থাকবে সেটা কি? পরের কক্ষপথে চলে যাবে। তাহলে এই দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা মানে কি? সর্বোচ্চ কয়টা ধারণ করতে পারে? ওর চাইতে বেশি থাকবে না, 8টা থাকতে পারে সর্বোচ্চ, তার চাইতে বেশি থাকবে না। তাহলে 8টা, পরেরটাতে কতটি চলে যাবে বলো? 1টি, ঠিক আছে? এভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে করতে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করেছিলে 18, যেখানে কত? 2, 8
কত ছিল? শেষে 8টি, তাই না? এর পরবর্তীতে তোমরা আর অষ্টম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস করনি। এ পর্যন্ত 2n² সূত্র দিয়ে ইলেকট্রন বিন্যাস হয়, আমরা ওইভাবে করতে পারি। কিন্তু দেখো এখন তোমরা শিখবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এর পরবর্তী মৌলকে সিরিয়াল নাম্বারে আছে, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে পটাশিয়াম না। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 8 1। দেখো আমি বলছিলাম যে আগে আমরা বের করলাম কত, তৃতীয় কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে কয়টি? 18টি না? বের করেছি আমরা। n = 3 হলে ওই তৃতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 18টি না? দেখো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে এখানে কয়টি? 8টি শুধু। এখানে আর একটি চলে গেছে পরের কক্ষপথে, তার মানে তৃতীয় কক্ষপথে 8টি আছে। তাহলে একটা ইলেকট্রন কেন ওইখানে গেল? এখানে তো থাকতে পারতো 9টা, 18টা থাকার জায়গা আছে, সর্বাধিক থাকতে পারে 18টি। কিন্তু 18টি না রেখে দেখো 18টি মানে 8টি এখানে থাকার কথা ছিল 9টি, হিসাবে কত দেখো 19টা না? 8 2 10, 10 আর 9 19 হতো। এখানে তো হওয়ার কথা ছিল 9টা, তাই না? 9টা না হয়ে এখানে কি করছে, 8টি রেখে পরের আর একটিকে পাঠিয়ে দিয়েছে পরের কক্ষপথে। তার মানে ওই একটা ইলেকট্রনই আর বেশি হয়ে গেছে। তাহলে এক সময় আমরা দেখলাম যে তৃতীয় কক্ষপথের সর্বাধিক 18টা ইলেকট্রন থাকতে পারে, মানে ওই কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, কিন্তু 9টি বেশি হয়ে গেছে, 8টি রেখে পরবর্তীতে একটা ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে। তাহলে এর একটা তো কারণ আছে, তাই না? গতদিন আমি বলছিলাম যে এই একটা ইলেকট্রন কেন যায় পরবর্তী কক্ষপথে। এখন আমরা নবম শ্রেণীতে সেগুলো শিখব, যে এই একটা ইলেকট্রন কোন নিয়মে কিভাবে পরের কক্ষপথে যাচ্ছে। আমরা ইলেকট্রন বিন্যাসটা ওইভাবেই করব এখন, ঠিক আছে? এখন বিশেষ নিয়ম আমরা শিখব। বিজ্ঞানী বোর পরমাণু মডেলটা দিয়েছিলেন কার তত্ত্বের উপর ভিত্তি করে বলো তো? পড়িয়েছিলাম প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেছিলেন উনি, তাই না? রাদারফোর্ডের পরমাণু মডেলে যেটা ঘাটতি ছিল, অর্থাৎ ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে একসময় কেন্দ্রে পতিত হবে, ওই সমস্যাগুলো সমাধান করে বিজ্ঞানী নিলস বোর কি বলছিলেন, যে এটা একটা কক্ষপথে থাকাকালে ইলেকট্রন শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। যদি ইলেকট্রনকে বাহির থেকে শক্তি দেওয়া হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়েই সে লাফ মেরে উপরের কক্ষপথে যাবে, এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি ত্যাগ করেই সে লাফ মেরে আবার নিচের কক্ষপথে গমন করবে। ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি কতটুকু ছিল? কত ছিল? E = h নিউ ছিল না? যেখানে h কি? প্লাঙ্কের ধ্রুবক, নিউটনের ধ্রুবক নয়, রাদারফোর্ডের ধ্রুবক নয়, তাই না? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্ক কোথায় পেয়েছিলেন এই ধ্রুবক? তার কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, ঠিক আছে? এবং এই নিউটা কি? ওই অবস্থার ইলেকট্রনের বা ফোটনের কম্পাঙ্ক, ঠিক আছে? ইলেকট্রনের কম্পাঙ্ক। তাহলে এই তত্ত্ব তিনি ব্যবহার করে ওই পরমাণুতে ইলেকট্রন মানে থাকবে কীরকম, শক্তি শোষণ করবে, ত্যাগ করবে, এগুলোর ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। তো ওনার ওই তত্ত্বটা, প্লাঙ্কের তত্ত্বটা কী ছিল? কোয়ান্টাম তত্ত্ব, তাই না? এগুলো সম্পর্কে নবম শ্রেণীতে আমরা যা শেখার কথা টুকটাক সেগুলো শিখে নিয়েছি। হ্যাঁ, এগুলোর বিস্তারিত আমরা পরবর্তী হায়ার এডুকেশনে শিখবো। হ্যাঁ, তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কী ছিল? এইরকম যে একটা আলোক রশ্মিগুলো কি হয়, আলোক রশ্মি তরঙ্গাকারে চলে না, এগুলো কি হয়? আলো কি কণা আকারে চলে, এবং কণাগুলো কি ভরহীন কণা, তাই না? সেই ভরহীন কণার মধ্যে কি থাকে? এরকম না? ওই যে আমি দেখাইছিলাম যে mvr = কত? nh কত 2π না? দেখো বামে কি? রৈখিক ভরবেগ, তাই না? ভরবেগ, যেখানে ভর উপস্থিত এটাও ভরবেগ, তাহলে এই দিকে আর কিন্তু ভর নাই। তাহলে কোণাটা ভরহীন কণা, এইখানে ভর আর অনুপস্থিত। ভরবেগ হলেই তো তার একটা কি থাকবে? ভর থাকবে না ওই রাশিতে? দেখো এইটা ভরবেগ, এটা কি? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করার পূর্বে এটা, আর এটা কি? ওই তত্ত্ব ব্যবহার করে, কোয়ান্টাম তত্ত্ব। তো এখন আমরা কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আমরা ইলেকট্রন বিন্যাস করব, কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে, ওই কোয়ান্টাম তত্ত্ব অনুসারে বোর যেটা অ্যাপ্লাই করে করছেন আর কি, ঠিক আছে? কোয়ান্টাম বলবিজ্ঞান, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ইলেকট্রনগুলা কিভাবে থাকবে যেটা ব্যাখ্যা দিয়েছেন সেই রকম। তাহলে আমরা এখন কোয়ান্টাম, এই যে বিশেষ নিয়মটা মানে হচ্ছে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে থাকবে, এবং তার অবস্থান ব্যাখ্যা করার জন্য কোথায় থাকবে, কয়টা থাকবে, এটা ব্যাখ্যা করা হয় 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে। ওই যে কোয়ান্টাম কথাটা কোথা থেকে আসছে? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা, 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা ব্যাখ্যা করব। সেই কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? লেখো। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? 1 নম্বর হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা।
তারপরে 2 নম্বর হলো সহকারী। প্রধান থাকলে তার একটা কি থাকবে, সহকারী থাকবে না? প্রধান শিক্ষক থাকলে তার অনেকগুলো কি থাকে, সহকারী শিক্ষক থাকে। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে থাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর থাকে 4 নম্বর স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? এন, যেটা হচ্ছে প্রধান কক্ষপথ আর কি, কক্ষপথগুলোকে প্রকাশ করা হয়, তাহলে ওটাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় এল দ্বারা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় এম দ্বারা, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এস দ্বারা। বিজ্ঞানী ডি ব্রগলি তার তত্ত্বে বলেন প্রত্যেক বস্তু কণার সাথেই একটি তরঙ্গ জড়িত থাকে। অর্থাৎ জগতে যত পার্টিকল আছে সবার সাথে কি থাকে, তরঙ্গ জড়িত থাকে, যেটা আমি আরেকদিনও বলছিলাম তোমাদের, ঠিক আছে? কি এগুলো মনে পড়ছে কথাগুলো? হ্যাঁ, আমাদের সাথে কি তরঙ্গ জড়িত আছে না? আমাদের সাথেও তরঙ্গ জড়িত আছে। বড় একটা রেলগাড়ি, তার সাথেও তরঙ্গ জড়িত আছে। বাসের সাথে তরঙ্গ জড়িত আছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে তরঙ্গ ধর্মটা পরিমাপ করার সম্ভাবনা বৃদ্ধি পায়, কিন্তু বস্তু যখন বৃহত্তর হয় আস্তে আস্তে তখন তার তরঙ্গ ধর্ম আমরা টের পাই না, আস্তে আস্তে সেটা অনিশ্চয়তার দিকে যায়। কার তত্ত্ব অনুসারে? এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এগুলো সম্পর্কে তোমাদের একটু বলেছিলাম, ওই বিজ্ঞানীর টামগুলো, ঠিক আছে? এগুলো পরবর্তীতে, এগুলো হাইপোথেটিক্যাল ফিজিক্সের বিষয়, এগুলো পরবর্তীতে আমরা শিখবো। হ্যাঁ, তো ইলেকট্রন যে কণা, সেটা তাহলে কি কণা হিসাবে থাকে, আবার কি হিসাবে থাকে? তরঙ্গ হিসাবে থাকে, ঠিক আছে না? তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে কক্ষপথে থাকে। দেখো, কক্ষপথে থাকে ইলেকট্রনগুলো, এভাবে মনে করো বিভিন্ন কক্ষপথে আছে। তো ইলেকট্রন এখন কি মনে হচ্ছে তোমার কাছে? ইলেকট্রন কি খালি ওই রেখা বরাবর চলবে? সেটা কি তরঙ্গ আকারে চলবে? তরঙ্গটা কেমন ছিল? এরকম ছিল না? তো তরঙ্গ আকারে চলবে। তো ইলেকট্রন এত ক্ষুদ্র কণা যে ওটাকে খালি চোখে তো দেখাই যায় না, ওইটার অবস্থান জানার জন্য আলো ফেললে পরে কি হয়, ইলেকট্রন ওই জায়গাতে থাকে না। বুঝা গেছে? ওকে যদি মনে করো আমরা দেখতে চাই, এখন যদি ওখানে আলো পড়ে, ইলেকট্রন যদি একটু শক্তি পায়, তাহলে কি করবে? ওর নির্দিষ্ট পরিমাণ শক্তি পেলে কি হবে? ও করবে না, লাফ মারে উপরে কক্ষপথে যাবে, নিচের কক্ষপথে আসবে, এরকম ইলেকট্রনগুলো ওইখানে ঘোরে। তো এই ঘূর্ণনটা কি তরঙ্গাকারে থাকে। যেমন ধরো এর অবস্থানটা সবসময় যে এক জায়গায় থাকবে তা না। যেমন ধরো তোমাদের স্কুলে নবম শ্রেণীর ক্লাসে তোমরা বসে আছো, তো কি করছে তোমাদের এক বন্ধু রাস্তায় একজনের সাথে মারপিট করে চলে আসছে, এসে স্কুলে ঢুকে গেছে, বসে আছে। এখন রাস্তা থেকে কিছু ছেলে পেলে একবারে মনে করো যে সন্ত্রাসী হামলা চালিয়ে মনে করো যে ঢুকে গেল ক্লাসের মধ্যে, মানে স্কুলের মধ্যে, এরকম প্রধান শিক্ষকের কাছে নালিশ নিয়ে চলে আসছে দু একজন, যে হচ্ছে অমুকে আমাকে ধরে মারছে, হ্যাঁ তাকে নিয়ে আসেন, তার সাথে কথাবার্তা আছে। তো কি করবে? আমরা ওই শিক্ষার্থীটাকে কিভাবে খুঁজবো বলো তো? একটা স্কুল তো অনেক বড়, তাই না, জায়গা। তো স্কুলের মধ্যে অনেক শ্রেণীকক্ষ আছে। তো ওই শ্রেণীকক্ষগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে প্রথমে আমাদেরকে কোথায়, নবম শ্রেণীর শিক্ষার্থীরা কোথায় বসে, কোন রুমে। তাহলে প্রথমে সেখানে যাব, যাওয়ার পর ওই ক্লাসের মধ্যে দেখবো যে আমরা মেয়েরা কোথায় বসে, ছেলেরা কোথায় বসে, তাই না, অবস্থান জানার জন্য। তাহলে কি করতে হবে? যেই দিকে ছেলেরা বসে তাহলে সেইখানে আমরা আগে খুঁজবো, খুঁজে খুঁজে কোনো একটা বেঞ্চে তাকে পাবো না। তাহলে আমরা যখন বাহির থেকে একটা ছাত্রকে যখন খোঁজার জন্য যাচ্ছি, তখন কি করব? প্রথমে ওর মধ্যে ঢুকবো, বিদ্যালয়ের গণ্ডির মধ্যে ঢুকলাম, তারপরে কি হলো, ওই ছেলেটার আইডেন্টিটিটা কি, মানে সে কোন শ্রেণীর শিক্ষার্থী, সেই রুমে যাব। যাওয়ার পর যখন ওকে সার্চ করবো, তখন কি ওই শ্রেণীকক্ষের একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে থাকার কথা, ওই রুমের মধ্যে কোনো না কোনো জায়গায় সে থাকবে। তার একটা থাকার অঞ্চল কোন জায়গায়, ওই নবম শ্রেণীটা কোন জায়গায়, সেই জায়গায় সম্ভাব্য তাকে আমরা কি করব, খুঁজে পাবো। সেই জায়গার সেই একটা অঞ্চলে তাকে আমরা সম্ভাব্য খুঁজে পেতে পারি। তাহলে দেখো, ইলেকট্রনকে যখন আমরা খুঁজবো, তখন ইলেকট্রন যে এই জায়গায় থাকবে সব সময় তা কিন্তু না। ইলেকট্রন এখানেও থাকতে পারে, সে তরঙ্গাকারে চলে, এইখানে দেখো এইভাবে, সে উপরেও থাকতে পারে, আপ ডাউন করে, হ্যাঁ, উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, এরকম তার একটা অঞ্চল থাকবে সর্বাধিক। মানে উপরে এতটুকু ডাউন আপ হয়েছে, আবার নিচে ডাউন হয়েছে, দেখো তার একটা নির্দিষ্ট ওই কক্ষপথের ইলেকট্রন ঘোরার জন্য একটা নির্দিষ্ট অঞ্চল থাকবে না? যেহেতু সে কি করে, তরঙ্গাকারে চলে,
এক জায়গায় তো আর ওই রেখা বরাবর চলবে না, সে উপরে উঠবে নিচে নামবে, এইভাবে কি করবে, সে তরঙ্গাকারে চলবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন থাকার একটা সম্ভাব্য অঞ্চল হলো এইটা, ইলেকট্রন থাকার সম্ভাব্য অঞ্চল এইটা ওই কক্ষপথের জন্য। তাহলে আগের পরের কক্ষপথটার কি হবে, এইরকম থাকবে না, তাহলে এরও একটা অঞ্চল থাকবে ওই কক্ষপথের ইলেকট্রনগুলো ঘোরার জন্য, তাই না? ওই কক্ষপথের ইলেকট্রনগুলো ঘোরার জন্য একটা এলাকা থাকবে। তো ধরে নিলাম এই এলাকাটা হলো এই বরাবর, হ্যাঁ, এই অঞ্চলটা, এটা দ্বিতীয় কক্ষপথের অঞ্চল। তাহলে এই যে দেখো, একটা রেখা বরাবর না থেকে ইলেকট্রনগুলা কি থাকে, একটা অঞ্চলের মধ্যে থাকে, এই অঞ্চলটাকেই বলা হয় অরবিটাল। ঠিক আছে, অরবিট হলো কি প্রধান কক্ষপথ, আর অরবিটালটা কি উপকক্ষপথ। বোঝা গেছে? উপকক্ষপথ মানে ওই যে অঞ্চলটা, এলাকাটা, যে এলাকাটার মধ্যে ইলেকট্রনকে আমরা পাওয়ার একটা সম্ভাবনা সর্বাধিক, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে অরবিটাল। লেখো, এই অরবিটালগুলোকে এস কমা দাও পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। কি কি? এস পি ডি এফ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের অরবিটগুলোকে কি দিয়ে প্রকাশ করা হতো? এন দ্বারা না? অরবিট মানে কি? শেল বা প্রধান কক্ষপথ। গুড, আস্তে মনে করো, অরবিটগুলোকে বলা হচ্ছে প্রধান কক্ষপথ। এই অরবিটগুলোর এক একটার বিশেষ নাম ছিল, তাই না? সাধারণভাবে কি দিয়ে প্রকাশ করা হতো? এন দ্বারা। অরবিটগুলোকে সাধারণভাবে এন দ্বারা প্রকাশ করা হতো। আবার এনের মানের উপর ভিত্তি করে অরবিটগুলোকে, এক একটা অরবিটকে স্পেশালভাবে এক এক রকমভাবে নাম দেওয়া হয়েছিল না? এনের মান 1 হলে কি শেল বলা হতো, ওটাকে কি অরবিট? কে। তারপরে এনের মান 2 হলে এল, এইভাবে, তাই না? আর অরবিট থেকে আসছে কি? অরবিটাল। অরবিট হলো প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর, আর অরবিটাল হলো উপশক্তি স্তর। বাংলাটা লেখো, উপশক্তি স্তর। অরবিটাল উপশক্তি স্তর বা উপকক্ষপথ। হ্যাঁ, এই অরবিটালগুলোকে পাওয়া যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হতে। লেখো, ওই যে আমি 4টা কোয়ান্টাম সংখ্যা লিখে দিলাম না? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক, আর একটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই অরবিটালগুলোকে পাওয়া যায় কোথা থেকে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান থেকে। এল এর মানই বা কি হতে পারে, তাই না? এল এর মান কি কি হওয়া সম্ভব সেগুলো আমরা দেখব। এল এর মান লেখো, এল এর মান 0 to n-1 পর্যন্ত হয়। এনটা কি বলতো? প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে প্রধান কক্ষপথ। প্রধান কক্ষপথের ওই কক্ষপথের মান যা, সেই মানটা এখানে বসিয়ে দিলে 0 to তত পর্যন্ত হবে এল এর মান। আমরা এখন এই এল এর মানগুলো বের করব। ওই এল এর মানের উপরই নির্ভর করবে অরবিটালগুলো, এস পি ডি এফ। তাহলে এল এর মানগুলো আমরা বের করব কক্ষপথ অনুযায়ী। দেখো, এন সমান সমান লেখো, এন সমান 1 হলে, মানে এইটা এন প্রধান কক্ষপথ, যখন প্রথম কক্ষপথ, তখন এন সমান সমান 1 হলে এল এর মান কি হবে, তাই না? এল সমান সমান 0 to কত? n-1 পর্যন্ত, তাই না? n-1 পর্যন্ত। তো এন কি আমাদের বলো? এন এর মান কত? 1 না? 1 to 1 পর্যন্ত সংখ্যা। 1 to 1 পর্যন্ত সংখ্যা মানে কি? সরি, 0 to 1-1 পর্যন্ত। তাহলে 0 to 1-1 মানে কি? 0 না? 0 পর্যন্ত সংখ্যা। আচ্ছা বলো, একটা সংখ্যা রেখা যদি আমরা এখানে দাগিয়ে রাখি, এখানে আমরা একটু দাগিয়ে রাখি, দেখো 0 না? তো 0 to 0 কয়টা সংখ্যা আছে? একটাই না? 0। তাহলে 0 to 0 কত? 1, শুধুমাত্র 0 না, একটি। এই 0-র জন্য লেখা হয় এস অরবিটাল। বোঝা গেছে? এসটা কিসের জন্য লিখছি? 0-র জন্য। কখন? এল এর মান 0। ঠিক আছে, এল এর মান যদি 0 হয়, তখন আমরা ওই অরবিটালটাকে বলবো, ওই সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে বলবো এস। মানে এস একটা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যাই। এসটা হলো সহকারী। তবে সহকারী, সাধারণভাবে সহকারীগুলোকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? এল দিয়ে না? এল এর একটা বিশেষ সহকারী, এল এর একটা বিশেষ নাম হলো এস। বোঝা গেছে? এস পি ডি এফ, প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? এল। এলেরই একটা বিশেষ হলো এস। যেমনটা এনের বিশেষ নাম কি? কে এল এম এন না? কে এল এম এন, এইগুলোকে প্রত্যেকটাকে সাধারণভাবে কি দিয়ে বলা হয়? এন দিয়ে বলা হয় না? এন এর মান যখন 1, তখন তার বিশেষ নাম হয়ে গেছে কি? কে। ঠিক অনুরূপ
এল এর মান যখন 0 তখন সেই এলটাকে বলবো আমরা এস। পরিষ্কার বোঝা গেছে? কে বোঝনি বলো? ওই এলটা। এখন লেখো n সমান সমান 2 হলে n সমান সমান 2 হলে l সমান সমান কি হবে বলো? 0 টু কত 2 মাইনাস 1 পর্যন্ত সংখ্যা। তাহলে 0 টু 2 মাইনাস 1 মানে কি বলো? 1 না? 1 পর্যন্ত সংখ্যা। 0 টু 1 কয়টা সংখ্যা আছে বলো? 0 টু 1 0 আর একটা কি 1 না? দুইটা সংখ্যা। তাহলে কি একটা 0 একটা 1। তাহলে এই 0 এর জন্য আমরা কি বলছি বলো তো? এস। 0 এর জন্য এস আর 1 এর জন্য লিখবো আমরা পি। বুঝা গেছে? 0 এর জন্য এস, ওই যে যেমন কে থেকে শুরু করা হয়েছে ঠিক এখানে তাই। এস 0 যখন এল এর মান 0 তখন এস বলা হয়, আর 0 এল এর মান যখন 1 তখন ওই এলটাকে বলা হবে আমাদের পি। ঠিক আছে? বোঝা গেছে না? কারো কোনো ডাউট আছে বলো? এল এর মান যখন, আবারও বলছি, এল এর মান যখন 0 তখন সেই এলটাকে বলবো আমরা এস। এল এর মান যখন 1 তখন সেই এলটাকে বলবো আমরা পি। ঠিক আছে? পরিষ্কার? আচ্ছা, এইভাবে আমরা বের করি। n সমান সমান 3 হলে এল সমান কি হচ্ছে দেখো? 0 টু 3 মাইনাস 1, তাই না? পর্যন্ত সংখ্যা। তাহলে কত হয়? 0 টু 3 মাইনাস 1 মানে কত? 2 না? তাহলে 0 টু 2, তাহলে কি হবে বলো তো? এইটা 0 টু 2 কয়টা সংখ্যা বলো? 0 1 2। 0 এর জন্য এস, এটার জন্য পি, আর এটার জন্য আসবে ডি। ঠিক আছে? 0 এর জন্য এস, এল এর মান যখন 1 তখন সেটাকে বলবো পি, এল এর মান যখন 2 তখন সেই এলটাকে বলবো আমরা ডি। তাহলে n সমান সমান 4 হলে এল সমান সমান কত? 0 টু কত হবে? 4 মাইনাস 1 পর্যন্ত, তা না? পর্যন্ত সংখ্যা। তাহলে 0 টু 1 পর্যন্ত সংখ্যা মানে 0 টু 4 মাইনাস 1 পর্যন্ত। তার মানে কি? 4 মাইনাস 1 মানে 0 টু 3 পর্যন্ত সংখ্যা। 3 পর্যন্ত সংখ্যা। তো 0 টু 3 পর্যন্ত সংখ্যা। তাহলে 0 টু 3 পর্যন্ত সংখ্যা মানে 0, তারপরে কি 1, তারপরে 2, তারপরে 3। তাহলে 0 এর জন্য কি আসে বলো? এস, তারপরে এটার জন্য পি, এটার জন্য ডি, আর 3 এর জন্য আসবে এফ। তো তারপরে n সমান সমান 5 হলে এল সমান সমান 0 টু 5 মাইনাস 1 পর্যন্ত সংখ্যা। তো লেখো 0 টু কত? 0 টু 5 মাইনাস 1 মানে 4 পর্যন্ত সংখ্যা। 0 টু 4, তার মানে কত আছে? 0 1 2 3 4। তাহলে 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ, তারপরে আসবে এইটার জন্য জি। এভাবে আসবে আর কি, জি পর্যন্ত আসছে, এরপরে বাকিগুলো কিন্তু চলে আসবে। তবে একটা কথা হচ্ছে, 118টা পর্যন্ত মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস, মানে আমাদের মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ কত? 118 না? 118 নম্বর মৌলিক পদার্থ হয়েছে আবিষ্কৃত এই পর্যন্ত। তাহলে এই 118 নম্বর পর্যন্ত ইলেকট্রন মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এই এসপিডিএফ এই 4টা অরবিটাল দিয়েই হয়ে যায়। জি পর্যন্ত যেতে হয় না। হয়তো পরবর্তীতে আরও অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ইলেকট্রন বিশিষ্ট মৌল আবিষ্কার হলে তখন আমাদের এই জি, এইচ এগুলো লাগবে। তো আমাদের এখন এই 4টা অরবিটাল দিয়েই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবো। ঠিক আছে? দেখো n সমান সমান 1 তখন তার উপকক্ষপথ কয়টি? তার অরবিটাল কয়টি বলো? তার অরবিটাল কয়টি ছিল বলো তো? অরবিটাল কয়টি? একটি না? একটি কি এস না? n সমান সমান 2 তখন অরবিটাল কয়টি বলো? কয়টি পেয়েছিলাম? 2টি। কি পেয়েছিলাম বলো? এস একটা, পি একটা। n সমান সমান 3 তখন অরবিটাল কয়টি পেয়েছি বলো? 3টি। কি পেয়েছি? এস, পি, ডি। n সমান সমান 4 তখন অরবিটাল কয়টি পেয়েছি? 4টি। কি? এস, পি, ডি, এফ ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি যার প্রধান কক্ষপথের n এর নাম্বার যত, n যত, তার উপকক্ষপথ তত। বুঝে গেছে? এই যে যার, এই যে দেখো n এর মান কত? একটি, তখন উপকক্ষপথ কয়টি? একটি। n এর মান 2টি, তখন উপকক্ষপথ কয়টি? 2টি। এসপি, তাহলে আমরা লিখতে পারি স্টার দিয়ে একটা পয়েন্ট লেখো, যে প্রধান কক্ষপথের n এর মান যতটি তার উপকক্ষপথ ততটি। ঠিক আছে? তাহলে যদি 5টি হয়, n এর মান যদি 5 হয়, তাহলে তার উপকক্ষপথ কয়টা থাকবে? 5টা। 6টা হলে 6টা।
6টা অরবিটাল থাকবে, কিন্তু আমাদের 6টা অরবিটাল লাগে না। সর্বোচ্চ আমাদের কয়টা অরবিটাল লাগে? 4টা অরবিটাল লাগে। 4টা অরবিটাল দিয়ে 118টা মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে যদি আরও অধিক পরমাণু মানে কি পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিশিষ্ট মৌলিক পদার্থ আবিষ্কার হয়, তখন দেখা যাবে, তখন ওগুলো লাগতে পারে। দেখো, প্রথম প্রধান কক্ষপথের অরবিটাল একটি, এখানেও আছে এস। দ্বিতীয় প্রধান কক্ষপথের অরবিটাল 2টি, এখানেও আছে এস। এখানে এবং নতুন যুক্ত হয়েছে কি? পি। তাহলে পিটা আসছে কোথায়? সর্বপ্রথম 2 নম্বরে না? তারপরে এই ডিটা আসছে সর্বপ্রথম কোথায়? 3 নম্বরে। কিন্তু দেখো, ডি তার যেখান থেকে শুরু হয়েছে তার পরেরগুলোতে প্রত্যেকটাতে ডি আছে, যেখানটাতে পি শুরু হয়েছে তার পরেরগুলোতে প্রত্যেকটাতে পি আছে, এবং এস কি? সবার মধ্যে আছে। তাহলে কার এস, এইটা কেমন করে আমরা নির্ধারণ করব? কার পি, এটা কিভাবে নির্ধারণ করব, তাই না? এস তো সবার এস আছে, প্রথম কক্ষপথেরও এস আছে, দ্বিতীয়টারও এস আছে, তৃতীয়টারও এস আছে। তাহলে কার কোন প্রধান কক্ষপথের এস, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এইটা বোঝার জন্য ওই এন এর নাম্বারটা, মানে প্রধান কক্ষপথের নাম্বারটা তার আগে দিয়ে দেব। যেমন 1s, তার মানে কি এই এসটা কার এস? প্রথম প্রধান কক্ষপথের এস। ঠিক আছে, কে শেলের এস। 2s, এই কে এসটা কার? দ্বিতীয় প্রধান কক্ষপথের এস, অর্থাৎ এল শেলের এস। তারপরে 3s, কার এস? এটা 3 নম্বর কক্ষপথের। ঠিক আছে, এখানে তোমরা জানো আবার এটা মিন করো না 2s মানে 2টা এস, তা কিন্তু নয়। 3s মানে 3টা এস, ওই কথা ভুলে যাও। ওটা ওই গাণিতিক সমস্যাগুলো, মানে ওই গণিতটা ভুলে যাও এখানে। ঠিক আছে, এখন মনে করো যে এটা একটা চেনানোর জন্য দেওয়া হয়েছে, এটা কিন্তু গুণ করার জন্য দেওয়া হয়নি। ঠিক আছে, 1s মানে এটা প্রথম প্রধান কক্ষপথের এস, 2s মানে দ্বিতীয় প্রধান কক্ষপথের এস, 3s মানে তৃতীয় প্রধান কক্ষপথের এস। এখন যদি বলি আমি 1p, তাহলে কি? প্রথম প্রধান কক্ষপথের পি? আসলে হয় না। প্রথম প্রধান কক্ষপথে কি পি আছে? নাই, এটা তো নাই, এটা আমরা লিখতে পারবো না। যে পিটা শুরু হয়েছে দ্বিতীয় প্রধান কক্ষপথ থেকে, তার মানে প্রথম পি আসলে কার পি আসবে বলো? 2p, মানে দ্বিতীয় প্রধান কক্ষপথের পি। ঠিক আছে, তারপরে এখন যদি বলে 2d, এই 2d কিন্তু হয় না, তাহলে কি হয় বলো? প্রথম ডি কার? 3d। ঠিক আছে, আমরা একটা প্রধান কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকে সেটা নির্ধারণ করেছিলাম কি দিয়ে বলো তো? 2n² সূত্র না? 2n² সূত্র দিয়ে আমরা মাপ করেছিলাম যে একটা প্রধান কক্ষপথে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে, কিন্তু এই অরবিটালগুলোতে আবার কতগুলো করে ইলেকট্রন থাকবে সেটা আবার কেমন করে বের করবো? ঠিক আছে, একটা অরবিটাল, যেমন এস একটা ভিন্ন অরবিটাল, এস অরবিটালে কতটা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে কতটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, তার কম থাকবে কিন্তু বেশি থাকবে না, এগুলো আমরা বের করতে পারি। সেটা বের করা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এই যে m = 2 × 12 + 1 দ্বারা নির্ধারণ করা হয় যে একটি ওই অরবিটালে, একটা নির্দিষ্ট অরবিটালে কতটি সর্বাধিক ইলেকট্রন থাকবে। তাহলে আমরা লিখে ফেলি, লেখো। তাহলে একটি নির্দিষ্ট অরবিটাল, সেটা এস, সেটা পি, সেটা ডি হতে পারে। হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট অরবিটালে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকে তা নির্ধারিত হবে m সমান এই যে m এর মান দ্বারা 2 × 12 + 1 দ্বারা। ঠিক আছে, এখন এই যে হলো 2 × 12 + 1 না, তো এখানে কার মান বসাতে হবে আমাদেরকে? এল এর মান না? তাহলে এল এর মান, এল এর এস 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 অরবিটালের যদি বের করতে চাই, এস আসছিল এল এর কোন মানের জন্য? এস অরবিটালের যদি আমরা ইলেকট্রন কয়টা ধারণ করে সেটা বের করতে চাই, তাহলে এসটা কার পরিবর্তে এল এর কোন মানের জন্য বসিয়েছিলাম বলো? এল এর কত? 0 না? যখন এল এর মান 0 পাইছিলাম তখন ওর পরিবর্তে আমরা বসাইছি এস। তাহলে আমরা এখন দেখো এভাবে লিখবো, এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান সমান 2 × 12 + 1 সমান 2 × এল এর কোন মানের জন্য? আমরা এগুলো একটু লিখে রাখি। এল সমান সমান যখন 0, এখানে লিখলে কি ধরবে? এখানে লিখি এল সমান সমান 0, 1, 2, 3, 4 ইত্যাদি। যখন এল এর 0-র জন্য কি লিখছিলাম? এস, তারপরে কি 1 এর জন্য লিখছিলাম পি, তারপরে 2 এর জন্য ডি, তারপরে 3 এর জন্য এফ, তারপরে এটা কি জি, ওটা লাগবে না, আমাদের দরকার নাই। তাহলে দেখো এল এর, যখন আমরা এস অরবিটালের ইলেকট্রন বের করব, খেয়াল করো, যখন এস অরবিটালের ইলেকট্রন বের করবো তখন এল এর কোন মানটা বসাবো বলো? এস কার জন্য আসছিল? 0-র জন্য না? তাহলে এখানে এল এর মানটা 0 বসিয়ে দিই, 0 + কি 1, তাহলে কি হয় 2 × এটা ক্যালকুলেশন করলে এখানে কি আসে? 1, 2টি। ঠিক আছে, তারপর
পি অরবিটালের পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 × 12 + 1। আচ্ছা বলো এখানে কি হবে? 2 × এল, এল এর কোন মান নিব পি এর জন্য? 1। তাহলে 2 × 1 + 1, তাহলে কি হয়? 2 × এই যে দেখো 2 একে 2, 2 এর একে সরি হ্যাঁ 3, 3 দুগুণে কত বলো? 6 না? তাহলে 6টি পি এর 6টি। তারপরে ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 2 × এবার কি হবে বলো? এল + 1। 2 × কয়টি বলো? এল এর মানটা কি হবে? ডি কখন আসছে? ডি এল এর মান যখন 2, তাহলে 2 + 1, তাহলে ক্যালকুলেশন করলে 2 দুগুণ 4 এর একে 5, 5 দুগুণ 10টি। তারপর এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি হবে? 2 × 12 + 1, তাহলে 2। এল এর মানটা কি হবে বলো এবার? 2 × এফ এর কতর জন্য আসছে? এল এর 3 না? 3 + 1, তাহলে কত আসে? 3 দুগুণ 6, 6 এর একে 7, 7 দুগুণ কতটি? 14টি। ঠিক আছে, এর পরেরগুলো আমি আর বের করলাম না, এগুলো আমাদের লাগবে না, এফ এস পি ডি এফ পর্যন্তই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 14টি। এটাকে লেখা হবে এফ টু দি পাওয়ার 14 আকারে। ঠিক আছে, এটা দ্বারা আমরা কি বুঝি? আসলে এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, 2 এর বেশি 3 লেখা যাবে না। বুঝে গেছে? এস এর ইলেকট্রন 3টা আমরা কখনোই দিতে পারবো না, আমরা একটা দিতে পারবো। ঠিক আছে, এস 1 হতে পারে। তারপরে পি এর ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, ধারণ ক্ষমতা মানে সর্বোচ্চ, ওইখানে থাকতে পারে কয়টা? 6টা। 6টার বেশি থাকবে না, কি থাকবে? কম থাকতে পারে। P4 হতে পারে, P3 হতে পারে, P5 হতে পারে। ঠিক আছে, তারপর ওই রকম ডি এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 10টা থাকতে পারে, তার কম থাকবে, বেশি থাকবে না। এফ আমি 14 লিখছি যে সব জায়গায় 14ই হবে তা নয়, এফ এর 3 হতে পারে, 4 হতে পারে, হ্যাঁ যে কোনো হতে পারে, কিন্তু 14 পার হয়ে 15 হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু শুরু করি ইলেকট্রন বিন্যাস করা এই এসপিডিএফ দিয়ে, তারপরে ঘটনাটা কি ঘটে তারপরে আমরা আবার ব্যাখ্যা করছি। যেমন ধরো আমরা ওই যে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা করব আগে। আর্গন, তো আর্গনের কয়টা ছিল? 18টা না? তো 18টা আমাদের এরকম ছিল 2, 8, 8। ঠিক আছে, তো আমরা আর্গনটাকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব দেখো। 1s কার এস বলো? প্রথম কক্ষপথের এস না? 1s, এস এর মাথার উপর কয়টা ইলেকট্রন দিব? কয়টা দিব বলো? 2টা না? তাহলে এই যে এখানে দিব 2টা। দেখো একবার দেখো, ভালো করে মনোযোগ দাও। 2টা, তারপরে কি 2s, একটার প্রথম কক্ষপথের কয়টা অরবিটাল? একটাই, তো একটা শেষ দেওয়া হয়ে গেছে মনে করো। তারপরে কি 2s 2, তারপরে কি আসবে বলো? কি অরবিটাল? পি অরবিটাল। এই 2 এর কয়টা আছে বলো তো? এস আছে, পি আছে, তাহলে আসবে কি 2p। পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 6টা দিয়ে দিলাম। এখন উপরের ইলেকট্রনগুলো গুনি, 2, 2, 4, 6, 4, 10টা হয়েছে। তাহলে এর পরবর্তী 2 এর 2টা অরবিটাল কিন্তু শেষ। ঠিক আছে, 2 এর 2টা অরবিটাল শেষ হয়ে গেছে। এরপরে অরবিটাল কে আসবে বলো? 3 নম্বর কক্ষপথে না? যখন একটার শেষ হবে আর একটাতে চলে যাব। 3 এর কি আছে বলো? 3s, তারপরে কি 3p, তারপর কি আছে? 3d না? তাহলে আমরা এখন দেখো 3s, এস এর কয়টা? 2টা দিব, হ্যাঁ, আর এদিকে গুনবো, কত হলো? 10টা 2টা 12টা। তারপরে কি পি এর কয়টা আছে? 6টা, 12টার 6টা 18টা। ওইটা কি আর লাগবে? লাগবে না, তাহলে ওটা আমাদের আর দরকার নেই। দেখো এখানে প্রথম যার বামে 1 আছে, দেখো একটাই শুধু না, এর মাথার উপর কয়টা ইলেকট্রন আছে? 2টা না? তাহলে 2টা। এইখানে টোটাল কয়টা? দ্বিতীয় কক্ষপথের অরবিটাল কয়টা? 2টা। এই 2টা অরবিটাল মিলে টোটাল ইলেকট্রন কয়টা বলো? 8টা। তাহলে এই তৃতীয় কক্ষপথের মোট ইলেকট্রন কয়টা? 8টা না? আচ্ছা, এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম। এখন আমরা এই এসপিডিএফ দিয়ে করলাম। এইটা পর্যন্ত কোনো পার্থক্য নাই। তার মানে এই যে বিশেষ নিয়মে ইলেকট্রন বিন্যাস, এখানে এটা সব জায়গাতেই সাপোর্ট করবে। ওই আগে যেগুলো শিখে এসছো 2n², ওইটাতেও কাজ করবে। এখন যেগুলো ব্যতিক্রম, মানে যেগুলো করতে পারছিলাম আমরা, সেইগুলোও হবে। এখন দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 19, তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, এই যে তারপরে কি 3s2, 3-র আগে কয়টা লিখে নিই? 3s2, 3p6, তারপরে কি 3d। আচ্ছা দেখি, গুনে দেখি কয়টা হয়। 2, 2, 4, 6, 4, 10, 10টা। আর এক কয়টা থাকা লাগবে? 9টা না? তাহলে কত হলো? 2, 6, 2, 8, এখানে কত? 1 হওয়ার কথা। তাহলে দাঁড়াতো কি দেখো 2, তারপরে কি হতো 8, তারপরে কি 9 না? কিন্তু তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস সেটা নয়, যেটা আমি প্রথমেই বলেছি। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের কত? 2, 8, 8,
1, তাই না? তাহলে দেখো এইখানে 9 না হওয়ার অর্থ কি? পরেরটাতে চলে যাওয়া মানে কি? পরেরটার প্রথম অরবিটাল মানে চতুর্থ কক্ষপথের প্রথম অরবিটাল কি বলো? এস অরবিটাল না? তাহলে এস কি 4s না? তাহলে এই 4s এ থাকে কয়টা? ওইটা অনুযায়ী তাহলে 4s এ থাকবে একটা, যেখানে আর এইখানে থাকবে কয়টা? 8টা। তাহলে এটা থাকার কথা নয়, বুঝা গেছে? তাহলে এবার যদি আমরা গুনতাম তাহলে পেতাম আমরা কত? 8টা আর 1টা। তাহলে এটা হলো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন কথা হলো কেন এই 3d অরবিটালে ইলেকট্রন না গিয়ে ওই 4s অরবিটালে চলে গেছে আগে? বুঝা গেছে? মানে ইলেকট্রন প্রথম থাকার কথা কি ছিল? ডি অরবিটালে, তাই না? এই যে ওই কি আসছে 3s 3p, তারপরে কি 3 এর গুলা না শেষ হতেই কেন 4টা চলে গেল, চতুর্থ কক্ষপথে চলে গেল? আমাদের সমস্যা তো ওই জায়গাতে, তাই না? বুঝা গেছে? মানে এখন তো আমি প্রশ্নটা দাঁড় করাতে পারছি, এর আগে তো এই প্রশ্নটা ওইখানে আমি করতে পারছিলাম না। এখন তো আমরা বুঝতে পারছি যে এইখানে আসার কথা ছিল কি 3d অরবিটাল। 3d অরবিটালে যা বাঁচত ওই একটা ইলেকট্রন ওখানে দিতাম, তাহলে টোটাল হতো আমাদের কয়টা? তৃতীয় কক্ষপথে 9টা। কিন্তু এখানে যেহেতু 8টা, এই 8টা থেকে বাকিটা পরেরটা চলে যাচ্ছে, তার মানে 4s অরবিটালে চলে গেছে, পরের কক্ষপথে চলে গেছে। তো প্রশ্নটা হলো কেন 3d অরবিটালের থেকে ইলেকট্রন 4s অরবিটালে চলে গেছে, মানে 3d অরবিটালে না গিয়ে চলে গেছে পরের কক্ষপথে। ঠিক আছে? ওই যে প্রথমে বললাম ইলেকট্রন থাকার একটা সম্ভাব্য অঞ্চল, একটা অরবিটাল আছে না? তো মনে রাখবা যে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকতে চায়, মানে সবচেয়ে কম শক্তি ব্যয় করে ইলেকট্রন থাকতে চায়। ওই কম শক্তি ব্যয় করে থাকা মানে ওই থাকাটাকে সে ভালো মনে করে। যেমন তোমরা যখন একটা ক্লাসরুমে এসে বসবে তখন কি ভালো জায়গাটা আগে এসে নেওয়ার চেষ্টা করবে না? তো পরমাণু সৃষ্টির প্রাককালে যখন ইলেকট্রনগুলোর মধ্যে ঢুকাই দিয়েছে সৃষ্টিকর্তা, তখন কি হচ্ছে? ইলেকট্রনগুলো সর্বনিম্ন শক্তি ব্যয় করে কোথায় থাকা যায় সেইটা আগে পছন্দ করে নিয়েছে, তারপরে আস্তে আস্তে অধিক শক্তি ব্যয় করে থাকবে। ঠিক আছে? তাহলে তার মানে বুঝতে পারছি যে এই 3d অরবিটালে ইলেকট্রন থাকতে যে শক্তি লাগে তার চাইতে কম শক্তি লাগে 4s অরবিটালে থাকতে। বুঝা গেছে? যার কারণে 3d অরবিটালে না থাকে ইলেকট্রন চলে গেছে 4s অরবিটালে। এখন 3d অরবিটাল যে 4s অরবিটালের চাইতে কম শক্তিশালী ওইটা আমরা আগে বের করব। কোন অরবিটালের চাইতে কোন অরবিটাল কম শক্তি, নিম্ন শক্তির, বা কোনটার শক্তি কীরকম সেইটা বের করা হয় এই সূত্র দ্বারা, n প্লাস l এর মান দ্বারা। অর্থাৎ যে অরবিটালের জন্য n প্লাস l এর মান যত তার শক্তিও তত। যার n প্লাস l এর মান কম তার শক্তি কম, যার n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি। এখন প্যাচ বাজাইছে হলো 3d আর 4s অরবিটাল। আমরা এখন দেখব যে কোনটার শক্তি কম। দেখো 3d অরবিটালের আমরা হিসাব করি। 3d এর ক্ষেত্রে দেখো n প্লাস l সমান কত হয়? আচ্ছা 3d এটা কি n না? বলো তো, n মানে কি প্রধান কক্ষপথ না? তাহলে এটা 3 মানে কি ওইটা n এরই মান n। আর d বলো l এর কোন মানের জন্য d? বলো তো l এর কোন মানের জন্য d লিখছিলাম? 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d। তাহলে l এর 2 এর জন্য d না? তাহলে এখন এখানে বসিয়ে দিই। তাহলে n এর মান পেলাম আমরা কত? 3, আর l এর মান পাচ্ছি আমরা কত? 2। তাহলে কত হলো? 5। এবার আমরা 4s এরটা হিসাব করি। 4s এর ক্ষেত্রে n প্লাস l। দেখো 4s এর ক্ষেত্রে আবার কি বলো? 4n এর এটা মান না, আর s মানে কি বলো? 0 না l এর মান। তাহলে n এর মান এখানে বসিয়ে দিই 4, আর l এর মান কত? 0। এই যে দেখো 4। তাহলে দেখো 4s অরবিটালের শক্তির সংখ্যা আমরা পাচ্ছি কত? 4। আর 3d অরবিটালের শক্তির কম আমরা সংখ্যা পাচ্ছি 5। কোনটা বেশি? এটা বেশি না? তাহলে 4s অরবিটালের শক্তিটা কম। তাহলে 4s অরবিটালটা শক্তির দিক থেকে ইজ লেস দেন 3d অরবিটাল। বোঝা গেছে? যার কারণে ইলেকট্রন 3d-তে না গিয়ে আগে গেছে হচ্ছে 4s-এ। তোলো তাহলে কি এই যে n প্লাস l এর মান দিয়ে আমাদের কোন অরবিটালের শক্তি কম কোন অরবিটালের শক্তি বেশি সেগুলো আমরা নির্ধারণ করলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম? 3s অরবিটালটা 4s অরবিটালের চাইতে বেশি শক্তিশালী, তাই না? 3d অরবিটালটা 4s অরবিটালের চাইতে বেশি শক্তি। তার মানে 4s অরবিটালটা 3d-র চাইতে কম শক্তি, নিম্ন শক্তির। তবে একটা ব্যতিক্রম ব্যাপার আছে, যখন মনে করো যে এরকম হবে দুইটা সমশক্তির অরবিটাল অনেক সময় চলে আসবে, যেমন কোনটার ক্ষেত্রে আসে? 3d। আচ্ছা 3d-র ক্ষেত্রে কত পাইছিলাম বলো? n প্লাস l। হ্যাঁ কত পাইছিলাম বলো? 3। এটা 3 প্লাস হচ্ছে l এর মান কত ছিল d এর জন্য বলো তো? 2 না?
তাহলে কত 5। আবার 4p অরবিটালের একটু হিসাব করি। 4p এর ক্ষেত্রে n প্লাস l এর মান 4 এর তো 4, তাই না? আর এই যে এটা কি n এর মান, এটা ছিল কি l এর কোন মানের জন্য বলো? 1 এর জন্য না? 0 তারপরে কি 1 এর জন্য আমরা পাইছিলাম p। তাহলে এখানে যখন আমরা বসিয়ে দেব তখন কি পাচ্ছি? একই। তাহলে কি দুইটা সমশক্তির অরবিটাল 3d এবং 4p, দুইটা সমশক্তির অরবিটাল। তাহলে তোমাদের ধারণা কি কোনটাতে আগে ইলেকট্রন যাবে? আইডিয়া করে বলো। 3d কেন প্রথমে আছে? গুড। যখন দুটা সমশক্তির অরবিটাল পাবে তখন যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, যার n এর মান কম, সেটাকে আগে বেছে নিবে। ঠিক আছে, লেখো। দুটি সমশক্তির অরবিটাল হলে, দুটা অরবিটালের যদি শক্তি একই হয়ে যায়, সমশক্তির অরবিটাল হলে যার n এর মান কম সেইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে এতগুলো তো বারবার আমাদেরকে নির্ণয় করা সম্ভব নয়। আমরা একটা শর্টকাট একটা মেথডের দিকে যাব, হ্যাঁ, যেটা আমরা যেই স্ট্রাকচারটা ফলো করলে আমরা কোন অরবিটালের শক্তি কম, কোন অরবিটালের শক্তি বেশি, এগুলো আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওগুলো আগে থেকেই করা আছে, আমরা একটা স্ট্রাকচারে ওটাকে ফেলবো। দেখো, এই স্ট্রাকচারের মধ্যে আমরা এবার এই অরবিটালগুলোকে ফেলবো। আচ্ছা, প্রথমে লেখো 1s, তারপরে এটাতে লেখো 2s, তারপরে 3s, তারপরে 4s, তারপরে 5s, তারপরে 6s, তারপর 7s, তারপরে 8s লিখে ফেলো। মানে 8টা প্রধান কক্ষপথের আমরা এস গুলো দিয়ে দিয়েছি। তারপরে বলো এবার পি কোনটার থেকে শুরু হয়েছে? দুইটার। আমি কি এখানে পি দিব? তাহলে কোথায় পি? এইখানে পি। কত পি দিব বলো? 2p। গুড, এই তো শিখে ফেলছো গো। 2p, তারপর 3p, 4p, তারপর 5p, তারপর 6p, তারপরে 7p, তারপর 8p গেল। এবার ডি কত থেকে শুরু হয়েছে? 3d, তারপর কি 4d, তারপরে 5d, তারপরে 6d, তারপরে 7d, তারপরে 8d। তারপরে এফ কোনটার থেকে শুরু হয়েছে? 4f, তারপরে 5f, তারপরে 6f, তারপরে 7f, তারপরে 8f। বলো জি অরবিটাল কি আমরা দিব? লাগবে না, আমাদের 4টা অরবিটাল দিয়ে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রথমে থাকবে। সর্বনিম্ন শক্তি স্তর কোনটা আমাদের এখানে? এস না? প্রথম এস, 1s। তাহলে আমি ঢুকাবো ইলেকট্রনগুলোকে এইভাবে, দেখো কর্ণ বরাবর। এগুলা প্রত্যেকটা একটা কি বর্গাকার হয়েছে না? দেখো আমি আগে করে নিই, তারপরে তোমরা করবে। এই যে কর্ণ বরাবর, কর্ণ মানে কি? এই যে একটা বর্গক্ষেত্রের কর্ণ কি হয় বলো তো? এই যে কোণাকুনি আসে না? ঠিক আছে, তাহলে এই কর্ণ বরাবর আমরা ঢুকাবো ইলেকট্রন। তাহলে এই বরাবর একটা এরকম ভাবে টানবা, এইভাবে বাইর করবে। ঠিক আছে, ইলেকট্রনগুলো ঢুকছে এইভাবে। ঠিক আছে, ইলেকট্রন ঢুকছে এরকম ভাবে, এখানে ঢোকা শেষ। তারপরে যাবে হলো এই কর্ণ বরাবর, এখানে বের হবে। এটাতে একটা দেখিয়েছি, ঠিক আছে, একটা দেখিয়েছি। তারপরের গুলাই যে কোণা বরাবর দিয়ে দাও, এই কর্ণ, তারপরে এই কর্ণ, এই কর্ণ বরাবর 7p, তারপরে 8s। প্রথমে কি 1s, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, 3p। আমি একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখছি, তারপর কেন দেখো 2p, 3s, তারপরে যাচ্ছে কি 3s এর পর গেছে 3p, তারপরে কি আসছে বলো? 3p পর 4s, তারপর 3d। এইভাবে কি প্রথমে সবচেয়ে কম শক্তির, তারপরে কি আসতেই বেশি 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 চলে গেছে। ঠিক আছে, তার মানে 1s is less than 2s is less than, এইভাবে এইভাবে চলে গেছে। ঠিক আছে, পটাশিয়াম 19কে যদি এখন সাজাই তাহলে কি হবে? 1s, তারপরে কি আসে বলো? 2s, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2, তারপরে কি আছে? 2p, তারপরে 3s, 2, তারপর 3p, 6, তারপরে কি আসছে? এই যে দেখো 3p এর পর কি আসছে? 4s, 3d আর আসেনি, তাহলে 4s। আচ্ছা দেখো 2, 2, 4, 6, 4, 10, 2, 12, 6, 18, আর থাকলো কয়টা? 19টার মধ্যে 18টা চলে গেছে একটা। তাহলে এইটাই হলো তার ইলেকট্রন বিন্যাস। এটা আমাদের সাজানো আছে। দেখো আমরা টোটাল দেবো এবার। টোটালটা কত আসে? প্রথম কক্ষপথে কয়টা? এই দুইটা না? তারপরে 6 আর 2 8টা, তারপরে 8টা, তারপরে একটা। তাহলে আমরা এই অনুযায়ী যদি লিখতে পারি তাহলে কি হয়ে যাবে? আমাদের ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে। যে কোনো মৌলিক পদার্থ দিক যত ইলেকট্রনই থাকে এই অনুযায়ী আমরা সিরিয়ালটা বসিয়ে দেব। আচ্ছা খেয়াল করো, এই ক্রমটাই আছে কিন্তু এগুলো। ঠিক আছে, তাহলে এই ক্রমটা যদি মনে রাখতে পারি, দেখো খেয়াল করো, প্রথম এস কার এস বলো? 1s না? পরের এসটা কত রেস?
2s, প্রথম পি কার পি? 2p। এস কয় নাম্বার এস? 1 2 3 নাম্বার এস, 3s না? এই পি কত নাম্বারের পি? 3p এটা। আচ্ছা এই ডি কার ডি এটা? এটা ডিটা কোনটার আসে? 3d। প্রথম ডি আসলে 3d, পরের ডিটা 4d, এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে মনে রাখতে পারি একটু, তাহলে তো আমাদের হয়ে যায়। দেখো, নবদম্পতি বিয়ে করছে, ওয়াইফ এখন হাজব্যান্ডকে বলে যে এই শাড়ি দাও, গহনা দাও, এটা দাও, সেটা দাও, মাঝে মধ্যে বলতেই থাকে। হ্যাঁ, তখন হাজব্যান্ড এখন তার ওয়াইফকে বলছে যে অত টাকা পয়সা খরচ করা হবে না, ভবিষ্যতের জন্য আমাদেরকে সেভিংস করতে হবে, হ্যাঁ, ডিপিএস খুলতে হবে। তাই বলছে, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস, এফডিপিএস। মনে রাখবা, হয়ে যাবে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, লেখো লেখো, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস, এফডিপিএস। কয়েকবার বলবে, ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তাহলে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, এইটা দিয়েই করব, এত কিছু দিয়ে আমরা করব না। ঠিক আছে, ওইগুলো আমাদের জানার জন্য ছিল, আমরা শিখে নিয়েছি। এখন যখন আমরা প্র্যাকটিক্যালি ইলেকট্রন বিন্যাস করব, আমরা এইটা দিয়ে করে ফেলবো। যেমন ধরো অ্যালুমিনিয়াম কত? 13, তাহলে কি 1s2, 2s2, 2p, 2p6, তারপরে শোনো শোনো প্রিয়া শোনো, তার মানে কি 3s2, তারপরে 3p। আচ্ছা আমরা গুনি, 2 2 4, 6 4 10, 2 12, আর কি থাকবে এখানে? একটা না? তাহলে আমরা টোটাল দিব, যতগুলো 3 আছে, যতগুলো 2 আছে বামে, সেগুলোকে একটা করে নিব। আচ্ছা তাহলে কি এর মাথার উপর কয়টা আছে বলো তো? 2টা। এর মাথার উপর 8টা, টোটাল এর মাথার উপর 3টা, 2 8 3। এইভাবে যে কোনো যত বড় বড় সংখ্যা বিশিষ্ট ইলেকট্রন বিশিষ্ট মৌলিক পদার্থ হোক না কেন, ওই দিয়ে আমরা কি করব? ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। তবে 2টা ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো ডি অরবিটাল। লেখো, ডি অরবিটাল মানে এরকম থাকলে হবে তোমার হচ্ছে D5 হবে বা D10 হবে। হ্যাঁ, মানে অর্ধপূর্ণ হবে বা হচ্ছে পূর্ণ হবে। আবার এফ অরবিটালের ক্ষেত্রেও তাই। এফ অরবিটাল কখনো এফ তোমার হচ্ছে ওই মনে করো 6 বা এফ ওই 13 হবে না। ঠিক আছে, 13 হবে না। এটা থাকবে সবসময়, মানে সর্বদা যখন পাবে। এখন যদি মনে করো ডি এর এখানে 3 আছে, তাকে তো 5 পুরানো যাবে না। যদি 4 থাকে তাহলে পরে আরেকটা অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে, হ্যাঁ, তার পূর্ববর্তী অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে তাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই এফ অরবিটালের ক্ষেত্রেও এরকম হবে। এটা হবে না, তাহলে কি হবে? এটা হবে না, এটা হবে হলো F7, এফ হবে 14। সর্বদা পূর্ণ থাকবে, অর্ধপূর্ণ থাকবে অথবা পূর্ণ থাকবে। এইরকম আমরা একটা দেখি। ক্রোমিয়াম Cr24, এটার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তারপর দেখো কোনো 2 2 4, 6 4 10, 2 12 আর 6 18। আর আমাদের আছে কয়টা? 18 আর 6, তাই না? তারপরে 3d আসবে না, 4s। এরপরে কি? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, 4s আসে। 4s কত? 2। তারপরে কি আসবে? 3d আসবে না? 2 2 4, 6 4 10, 2 12 আর 6 18, 2 20। আর কয়টা আছে আমাদের? 4টা না? তাহলে এখানে আমাদের 4। কিন্তু 4 কি হবে? 4 হবে না। ওটা কি 4 আকারে থাকবে না, থাকবে কি 5 আকারে, অর্ধপূর্ণ থাকবে। ওইটা তার স্থায়িত্বতা প্রকাশ করে। হ্যাঁ, ওটা সুস্থিতি অবস্থা। তাহলে এইখান থেকে পূর্ববর্তী অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে ওটাকে পূরণ করবে। এইখানে দিতে হবে তখন 1, আর এইখানে দিতে হবে তখন 5। বুঝা গেছে? তাহলে এটাকে সাজিয়ে লিখলে এরকম হবে 1s2। যতগুলা দেখো, যতগুলা 3 আছে সবগুলোকে এক জায়গায় আনি। 3s2, 3p6, তারপরে কি এটাকে এর কাছে আনতে হবে না, সাজাতে হবে। 3d5, তারপরে হচ্ছে 4s1। এইবারে আমরা টোটাল দিব, যার যার সামনে 1 আছে সেটাকে একটা, যার সামনে 2 আছে সেইগুলোকে এক জাতীয়। তাহলে এখানে কত হচ্ছে? 6 2 8, এখানে 6 2 8 5 কত? 13, তারপরে এখানে 1। আর একটা আছে হচ্ছে কপার 29। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা তাহলে কি হচ্ছে? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, তারপরে কি আসবে? 3d আসবে। 3d কত? 10। গুনি এবার 2 2 4, 6 4 10, 2 12 6 18, 2 20 30। আমাদের লাগবে কত? 29টা না? তাহলে এখানে কত? 9 আসতো না? 9 আসলে 29 হয়। তাহলে কি করব বলো? এইখানে 1 দিব আর এখানে দিব কত? 10। ঠিক আছে, এটাকে পরে আবার সাজিয়ে লিখবো। তাহলে কয়টা হচ্ছে দেখো? 2 2 4, 6 4 10, 2 12 6 18 19 আর 10 29। ইলেকট্রন বিন্যাস আমাদের শেখা হয়ে গেছে। এই নিয়মে তোমরা এখন বাসায় প্র্যাকটিস করবে, তাহলে
যত পরমাণু আছে সবগুলো মৌলেরই আমরা এখন ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও লেসন। পরবর্তী লেসনে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।